নমস্কার। আজকে চন্দনবাবু এসেছেন, অ্যাক্টর চন্দন কুমার সেন। যাই হোক, তা ওনার আসার আজকে ব্যাপারটা হচ্ছে যে মৃণাল সেনের জন্মবার্ষিকী উপলক্ষে ওনার কাছ থেকে মৃণাল সেন সম্পর্কে কিছু জানবো। এবং প্রথমে এটাকে একটু ঠিক করে নেওয়া প্রয়োজন যে মৃণাল সেন সম্পর্কে এই সাধারণ যারা লোক তারা কতটুকু জানে। হ্যাঁ, এটুকু জানে যে সত্যজিৎ রায় এবং মৃণাল সেন একসময় ভারতের যে, ভারত বলবো তো বটেই, পশ্চিমবঙ্গের বিশেষ করে চলচ্চিত্র জগৎকে যে মাত্রায় নিয়ে গিয়েছিলেন সেটা তো কোনো রকম তুলনাই হয় না। তারপর মৃণাল সেন একটু অন্য আঙ্গিকের একজন চিত্র পরিচালক। তিনি নিজে সিনেমার যে গল্প লিখেছেন, আবার তিনি নিজেই অনেক উপন্যাসকে সিনেমার রূপ দিয়েছেন। এবং কি বলবো যে দুটো সেক্টরে তিনি এতটাই সাকসেসফুল, এবং বাঙালির যে চিন্তা ভাবনার জগতেও তিনি যে দাগ কেটেছেন। যাই হোক, আমি আমার নিজের কথাকে আর বেশি না বাড়িয়ে চন্দনবাবুর কাছ থেকে একটু শুনতে চাইবো যে চন্দনবাবু, আপনি আগে বলুন যে এখনকার দিনের যে দর্শক আছে তাদের কাছে মৃণাল সেনকে ইন রেট্রোস্পেক্ট আপনি কি করে প্রেজেন্ট করছেন? মৃণাল সেন কি ছিলেন? দেখুন, আমি আজকে ভারতবর্ষে এই মুহূর্তে আর্টিকেল 15 হচ্ছে থেকে শুরু করে আহ, প্রত্যক্ষ রাজনৈতিক সিনেমা, প্রত্যক্ষ, এটা যাদের হাত ধরে, আমি বলতে চাইছি হচ্ছে রাজ কাপুর বা রাজ সাহানি, আহ সত্যজিৎ রায়, মৃণাল সেন থেকে শুরু করে, আসলে মৃণাল সেন নিয়ে আলাদা করে কথা বলতে যাওয়াটা খুব মুশকিল, কারণ আমার নিজের মতে ওই সময়টা ধরে কথা বলাটাই ঠিক হবে। যদি না ওই উম, স্বাধীনতা আন্দোলনের তীব্রতা থাকতো, এবং সেই স্বাধীনতা আন্দোলনের তীব্রতার মধ্যে যে উম, ভীষণ রকম ভাবে আহ বামপন্থী যে সমস্ত ভাবনা, সেই সমস্ত ভাবনাগুলো এসে না দাঁড়াতো, তার সঙ্গে সঙ্গে খাদ্য আন্দোলন, গণনাট্য আন্দোলন, এই সব কিছুর ফল কিন্তু হচ্ছে, বিশেষত আমি বলবো বিশেষত 1940-এর দশকের পর থেকে গণনাট্য আন্দোলনের ফলই কিন্তু হচ্ছে আহ, যাকে বলে আমাদের এই সিনেমা, সেই সিনেমাকে নতুন রকম ভাবে দেখতে পাওয়ার একটা, বা দেখতে চাওয়ার একটা, আম, বলা যায় যে পরিপ্রেক্ষিত। তার কারণ, আশপাশ যেভাবে সমাজ পাল্টাচ্ছিল, সেই সমাজের আশপাশের আম, আহ, পাল্টানো সময়ের কথা যারা যারা বলছিলেন, যারা যারা ধরেছিলেন, সেই সময় পাল্টানো সময়কে দেখতে পেয়েছিলেন, তাদের মধ্যে ঠিক যেমন, মানে 13 নদীর পাড়ে আছে, যারা অনেকেই 13 নদীর পাড়ে কথা মনে রাখেন না, তার 13 নদীর পাড়ের কথা মনে রাখা খুব দরকার। এই কারণে যে 13 নদীর পাড়ে কিন্তু তথাকথিত ভাবে এমন একটি ছবি, যা এই তিন মহারথীকেই, আমি তৎপরবর্তী ক্ষেত্রে আমি বলবো যে তপন সিনহা, তরুণ মজুমদার, যারা খুব উচ্চকিত ভাবে
প্রত্যক্ষ রাজনৈতিক সিনেমা করেননি বটে, কিন্তু মানুষের, সাধারণ মানুষের, খাটিয়ে খাওয়া মানুষ আর খেটে খাওয়া মানুষদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে কিন্তু তুলে ধরেছেন। এবং সেই সময় বম্বেতে দেখুন রাজ কাপুর, বলরাজ সাহানিরাও একই রকম ভাবে ওই আইপিটিএ, ভারতীয় গণনাট্য সংঘের আহ প্রেক্ষাপটে দাঁড়িয়ে সিনেমা করছেন। কিন্তু মৃণাল সেন আমার নিজের মতে, মানে আমরা যখন ফিল্ম সোসাইটি সেই সময়টায়, ফিল্ম সোসাইটির আন্দোলন প্রায় শেষের দিকে, আমরা যে সময় গিয়ে 80-র দশকে আহ, যখন গিয়ে সিনেমা দেখতে ঢুকছি, তখন ফিল্ম সোসাইটি আন্দোলন প্রায় শেষের দিকে। কিন্তু সেই আন্দোলনের যে অভিমুখ বা অভিঘাত, সেইটা আমরা কিন্তু শেষের দিকে এসে, মানে যেহেতু ফিল্ম সোসাইটি আন্দোলনটা প্রায় শেষের দিকে, এবং সারা বিশ্ব জুড়েই আহ, যেভাবে অন্যান্য ছবি হতে আরম্ভ করেছে, বিশেষত ইউরোপে, আমেরিকায়, জাপানে যেভাবে ছবি হতে আরম্ভ করেছে, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি আপনি মৃণাল সেনকে দেখেন, তবে মৃণাল সেনকে আমার নিজের মনে হয় আহ, মৃণাল সেনকে দেখা বা মৃণাল সেনের দেখা, এই দুটো বোধহয় একটা জাস্টিফাইড জায়গায় পৌঁছতে পারে। ভুবন সোম দেখে যেখানে মানুষ ভয়ঙ্কর অবাক হয়ে যায় যে এ ধরনের একটা ছবি হতে পারতো বা পারে, এবং একই সঙ্গে সঙ্গে আপনি যদি পর 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 মৃণাল সেনের সিনেমাগুলো যদি দেখেন, এবং পাশাপাশি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, আহ দেখুন অদ্বৈত মল্লবর্মণের একটা ওই রকম বড় উপন্যাস নিয়ে যে সিনেমা হতে পারে বা সিনেমা হওয়ার কথা ভাবতে পারে কেউ, সেটা কিন্তু ওই সময়ের ফল। ফলত মৃণাল সেন তার নিজস্ব রাজনৈতিক বোধ বা দীক্ষা, সেটার থেকে দাঁড়িয়ে তৎকালীন সময়ের যে সংঘর্ষ, মানুষের পাওয়া না পাওয়া, কারণ মৃণাল সেন এমন একটা সময় ছবি করছেন যখন স্বাধীনোত্তর ভারতবর্ষ এক চূড়ান্ত সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা অন্য রকম ভাবে গঠিত হচ্ছে। সেখানে মৃণাল সেন, তিনি স্বভাবতই আহ, ভারতীয় গণনাট্যের সঙ্গে যুক্ত থাকা একজন মানুষ, তিনি স্বাভাবিকভাবেই এমন কোনো ছবি করবেন না যা তৎকালীন সময়কে প্রতিফলিত করে না। কিন্তু আবার একই সঙ্গে সঙ্গে এইখানেই তিনি ক্লাসিক হয়ে ওঠেন, যে তিনি শুধু সেই সময়ের কথাই বলেননি, আগামী সময়কে নিয়েও প্রশ্ন রেখেছেন। আপনি পর 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 যদি ছবি দেখেন, তাহলে মানে অবাক হতে হয় যে আহ, মানে প্রত্যেকটা ছবি, এবং মানে সেই সময় যারা ছবি করছেন আশেপাশে, তারা সবাই প্রায় এক সুরে গান গাইছেন, প্রায়। একটু কিন্তু একটু প্রত্যেকে একটু তার নিজের উদাহরণ, মতো, একটু প্রত্যেকে তার উদাহরণ। নিজের মতো করে, কারণ সত্যজিৎ বাবু তিনি তার নিজের মতো করে, ঋত্বিক ঘটক তিনি তার নিজের মতন করে, মৃণাল সেন কেন আলাদা হয়ে দাঁড়ালেন? এই প্রশ্নটা কি আপনি করতে চাইছেন এক্ষুনি? এক্স্যাক্টলি, যে কি করে তাকে আপনি মানে ইন্ট্রোডিউস করবেন এখনকার দিনের তরুণ দর্শকদের কাছে। দেখুন,
আমি তো ইন্ট্রোডাকশনটা ওইটাই বললাম, যে আজকের তারিখের তরুণ দর্শক, মানে যারা আহ, কি বলবো, মানে কেবলমাত্র ফেসবুকের মধ্যেই থাকেন না, তাছাড়াও আরো কিছু ইতিহাসের গবেষণা করেন, ইতিহাস সম্পর্কে জানতে চান, সিনেমা সম্পর্কে জানতে চান, তাদের জন্য আমি এখন যে কথাটা বললাম সেগুলো সবই তাদের জন্য। কিন্তু আহ, প্রায় কখনোই যারা এদের ছবি দেখেননি তাদের কাছে আহ, আমি যেমন কিছু 25-26 বছর বা তারও আহ, কম বা তার থেকে কিছুটা বেশি, 30-35 হয়েছে, তাদের কাছ থেকে আমি শুনেছিলাম যে ওসব আঁতেল ছবি। শুনে একটু খারাপ লেগেছিল এই কারণের জন্য যে আঁতেল মানে হচ্ছে বুদ্ধি, জ্ঞান, এটা একটা ফ্রেঞ্চ শব্দ। আর ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে যারা বুদ্ধি এবং জ্ঞান জ্ঞান চর্চা ও করেন। চর্চা করে, তার থেকেই ইংরেজি শব্দ ইন্টেলেকচুয়াল। এবার সমস্যা হলো প্রাত্যহিক জীবনের মানুষের পাওয়া না পাওয়া, প্রেম অপ্রেম, ক্ষুধা, সরকারি নিষ্পেষণ, এগুলো নিয়েই তো একটা সমাজ চলে। আচ্ছা, একটা আজকের কথা, আজকের একটা কথা তারিখেও জিজ্ঞেস তাই। করবো, একটা কথা হ্যাঁ। জিজ্ঞাসা করব। হুম। আপনি সরকারি নিষ্পেষণের কথা বললেন। হ্যাঁ, 70-এর দশকে মৃণাল সেন যে সমস্ত ছবি করেছেন, হ্যাঁ, হ্যাঁ। যেমন কোরাস, ইন্টারভিউ বা ক্যালকাটা 71, এই সমস্ত, মৃগয়া। হ্যাঁ মানে এই যে এই সমস্ত ছবিগুলো, এই সমস্ত ছবিগুলো দেখলে এখন ইন রেট্রোস্পেক্ট মনে হয় না যে ভেরি মাচ রেলিভেন্ট ইন 2025? কারণ ব্যাপারটা, অ্যাবসলিউটলি। আমি ঠিক এই কথা আমি ঠিক এই কথাটাই তো আপনাকে বললাম, হ্যাঁ হ্যাঁ, যে মানে মৃণাল সেন কোথায় আলাদা। তার কারণ তিনি কেবলমাত্র সেই সময়ের যে গল্প সেটা শুধু বলেননি, তার সঙ্গে সঙ্গে এমন একটা দর্শনের ক্ষেত্র তৈরি করেছেন যা কিনা আগামী দিনগুলোতেও এই সিনেমাগুলোই হাতিয়ার হয়ে দাঁড়াবে ওই সময়টাকে বোঝার এবং ওই সময়টা সম্পর্কে ব্যাখ্যা করার। মানে আমি বলছি আজকে যেমন 2025, তেমনি 2007 কিংবা 2011, আজ 2025, 2014, এই সব সময়টাকে কিন্তু বোঝার জন্য আজকের তারিখেও মৃণাল সেন এই কারণের জন্যই আর পাঁচজন নির্দেশকের থেকে আলাদা হয়ে দাঁড়ান, যেমন সত্যজিৎ রায়, যেমন ঋত্বিক ঘটক, যেমন তপন সিনহা, যেমন তরুণ মজুমদার। আমি একটা লম্বা লাইন আছে আর কি, মানে আমরা না, আমাদের বাংলা সিনেমা এবং হিন্দি তৎকালীন সিনেমার যে সমস্ত নির্দেশক, দক্ষিণ ভারতীয় সিনেমার যে সমস্ত নির্দেশক, তারা ওই সময়ের ফসল তো, ফলত ওই সময়টাকে যে কারণে শুধুই ধরেননি, আগামী দিনগুলো কি হতে পারে সেটা পর্যন্ত তারা আলোচনা করেছেন। আচ্ছা চন্দ্রবাবু, আজকে। আপনাকে একটা প্রশ্ন করতে হবে। হুম। আপনি সময়ের ফসল বলছেন। একদম সময়ের সময়ের ফসল। না না, সময়ের ফসল তো মেইন স্ট্রিম সিনেমা যেটা আছে। পৃথিবীর হ্যাঁ, মেইন স্ট্রিম সিনেমার দিকে আপনি তাকিয়ে দেখুন। আপনি 70-এর মেইন স্ট্রিম সিনেমাগুলোর দিকে তাকিয়ে দেখুন যে তারা কি চূড়ান্ত আক্রমণ করছেন এই সমাজ ব্যবস্থাটাকে। আপনি তাকিয়ে দেখুন। একটু উদাহরণ সহযোগে বলুন আপনার আপনি বক্তব্যটাকে। আপনি আমাকে বলছি, আমি দিওয়ার ছবিটা, মানে খুব জনপ্রিয় ছবি, হুম দিওয়ার হুম হুম। ছবিটা দেখতে দেখতে কি কখনোই মনে হয় না যে এইটা অবস্থা একটা দেশের, একজন মানুষের,
যার বাবাকে সম্পূর্ণ রকম ভাবে মিথ্যা মামলা দিয়ে আহ, যাকে মেরে ফেলা হলো, এবং যাকে বেঁচে থাকার জন্য একজন কুলি হিসেবে কাজ করতে হচ্ছে, অথচ তার কুলি হিসেবে কাজ করার কথা নয়। এবং কুলি হিসেবে কাজ করতে গিয়েও সরকারি এমন সমস্ত ব্যবস্থা, যে ব্যবস্থার একেবারে ভয়ঙ্কর রকম ভাবে দুর্নীতি এবং জঙ্গলরাজ হয়ে রয়েছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হচ্ছে। দিবার, আপনি ভূমিকা বা জানে ভি তো ইয়ারো, একটা ছবি হয়েছিল জানে ভি তো ইয়ারো, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে, হুম। বা সেই সময়ের যারা নুক্কাড় করেছিলেন, অর্থাৎ তৎকালীন সময় যারা এফটিআই থেকে পাশ করে বেরিয়েছেন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে বেরিয়েছেন, যারা এনএসডি থেকে বেরিয়েছেন, ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে যারা পাশ করে বেরিয়েছেন, তাদের নিয়ে একটা সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গি থেকে, যেমন আমি আপনাকে আজকের তারিখে দাঁড়িয়ে বলছি যে আপনারা আজকের তারিখে আর গাছে ঝোলা হিরো দেখতে পাচ্ছেন না। প্রায় প্রায় গাছে ঝোলা হিরোরা আর নেমে এসছেন গাছ থেকে, এসে বস্তিতে দাঁড়িয়েছেন, এবং খুব আপনার আমার জীবনের পাশে এসে দাঁড়িয়েছেন। মৃণাল সেন একদিন প্রতিদিনে ওই যে একটা মেয়ে বাড়ি ফিরছে না, শুধু বাড়ি ফিরছে না, তাহলে শহরটার অবস্থা কি, কি না, অবস্থায় আছে? এটা বা শহরের। খণ্ডাহারে, হুম। বা খণ্ডাহারে, আপনি খণ্ডাহার ছবিটার যদি তাকান, বা ভুবন সোম, বা মৃগয়া, আপনি একের পর এক, অথচ কি চমৎকার সমস্ত ছবি করেন। ধরে নিন ইন্টারভিউ, একদিন প্রতিদিন, আচ্ছা, এই চন্দ্রবাবু, একটা হ্যাঁ প্রশ্ন বলুন। করি। হ্যাঁ, যে কোনো বিখ্যাত পরিচালকের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, তেমনি মৃণাল সেনের ক্ষেত্রেও প্রযোজ্য। মৃণাল বাবু নিজের লেখা গল্পকে একটা মানে ছবি করেছেন, এরকম অন্তত 6-7টা ছবি আমার সামনেই রয়েছে, যেগুলো প্রত্যেকটাই অত্যন্ত মানে কি বলবো, যে মানুষের মনে সাংঘাতিকভাবে দাগ কেটেছে। একদিন প্রতিদিন থেকে শুরু করে খারিজ, মৃগয়া যদিও নয়, কিন্তু পদাতিক, ক্যালকাটা 71। আর তার সঙ্গে যদি আরো অন্যদিকে যে ছবিগুলো রয়েছে, ভুবন সোম, এটা তো হচ্ছে বোধহয় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছবি, মানে গল্প। তাই এই যে দুটো দুটো ধরনের যে সিনেমা রয়েছে, এর মধ্যে মৃণালবাবু কোনটা? মানে আমি মৃণালবাবুকে এই ছবিগুলো থেকে, যেটা স্বরচিত গল্প থেকে, যে মৃণালবাবুকে বেশি চেনা যায়, না ধরুন যে এই যে ভুবন সোমের মতো ছবি থেকে ভালো করে চেনা যায়? আপনার কি কথা? দেখুন, আপনি যদি একটা তুল্য মূল্য বিচার করেন প্রত্যেকটি নির্দেশকের, তিনি থিয়েটারের হন, গায়ক হন, ছবি আঁকিয়ে হন, যিনি হন, যে কোনো শিল্পী, তিনি একটা ধাঁচ খুঁজে পান, একটা খাঁচা খুঁজে পান। তারপর সেই খাঁচাটাকে নিজের মতন করে, মানে আমরা যদি এখন যদি মূর্তির কথা বলি, যারা মাটির প্রলেপ নেই এমন একটা খড় মাটি দিয়ে একটা মূর্তি বানানো আছে, কিন্তু সেটা একজন শিল্পী, সে যখন মাটির প্রলেপটা লাগিয়ে, শেষমেশ মাটির প্রলেপ লাগালেও কিচ্ছু যায় আসে না, চোখটা কিভাবে আঁকছেন। কারণ যে কোনো স্কাল্পচার বা মূর্তি, পাথরের হোক, যারই হোক, বা মাটি, তার চোখটা কিভাবে আঁকছেন, তার উপর দাঁড়িয়ে থাকে হচ্ছে এই গোটা স্কাল্পচারটা। বা গোটা স্কাল্পচারটাকে তিনি কিভাবে, কোন ভাবে একটু বেঁকিয়ে দিয়েছেন, নাকি ঝুঁকে পড়েছে, নাকি পিছনে চলে গেছে, নাকি একটু এঁকে বেঁকে দাঁড়িয়ে রয়েছে, তার ওপর তো তো আপনি দেখতে পেয়ে গিয়ে গল্পটা দেখেন।
তেমনি মৃণাল সেন যখন নিজের লেখা ছবি করছেন, হ্যাঁ। তখন তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে যেমন তিনি ছবি করছেন, তেমনি আবার যখন অন্য লোক, অন্য কোনো গল্প, অন্য কোনো ভাবনাকে যখন তিনি চিত্রায়িত করছেন, চলচ্চিত্রায়িত করছেন, তখন তাকে তার নিজের দৃষ্টিভঙ্গি থেকেই তো দেখবেন, এবং তাই দেখেছেন, এবং ঠিক। সেটা দেখাই স্বাভাবিক। আমি অনেক দিন আগে একবার সুনীল গাঙ্গুলিকে একটা প্রশ্ন করার সৌভাগ্য হয়েছিল। কিঞ্চিত স্নেহ করতেন ওনারা আমাকে। তো ওনার একটি গল্প নিয়ে গৌতম ঘোষ সিনেমা করছেন। এবার আমি যখন সুনীলদাকে যখন জিজ্ঞেস করলাম যে সুনীল দা, গৌতম দা তো এইখানে ডিফার করে চলে গেলেন, আপনার ভাবনাটার সঙ্গে উনি সহমত হয়েও একটু নিজের মতো করে গল্পটা বললেন। সুনীলদা তখন আমাকে, সুনীল গাঙ্গুলি আমাকে খুব স্পষ্ট করে একটা কথা বলেছিলেন। বলেছিলেন যে আমি যখন লিখেছি, তখন আমি আমার দেখাটা দেখে সেটা তোমাদের দেখাতে চেয়েছি, আর গৌতম যখন তার চোখ দিয়ে আমাদের দেখাতে চাইছে, এমনকি আমাকেও দেখাতে চাইছে, তখন সে দেখাটা তো গৌতমেরই হবে, ওটা কেন আমার দেখা হবে? আচ্ছা। আশ্চর্যজনক ভাবে আচ্ছা। আহ দুটি নাটক সম্পর্কে, একটা নাটকে খুবই আপত্তি করেছিলেন, কিন্তু দুটি নাটক সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক একই কথা বলেছিলেন, যে আমি তো আমার মতো লিখেছিলুম, ও ওর মতো করে দেখেছে, দেখছে। তা সুতরাং মৃণাল সেন যখন অন্যের গল্প নিয়ে ছবি করছেন, তখন দেখাটা কিন্তু তার, এইটাকে প্রথমেই গ্রহণ করে নিতে হবে। যখনই একজন নির্দেশক, যেমন ধরে নিন পথের পাঁচালী, আমরা যেভাবে দেখি সিনেমা, কিন্তু বিভূতিভূষণের রচনা পড়তে গেলে দেখি যে অনেক কিছুই ডিভিয়েট করে গেছে, বা দেবীর মতো গপ্প, বা আমরা যদি মৃণাল সেনের ক্ষেত্রেও আসি, যতগুলো গল্প উনি সাহিত্যের থেকে, ছোট গল্পের থেকে নিয়েছেন, তার শেষটা বা তার ব্যাখ্যাটা সব সময়ই কিন্তু মৃণাল বাবুর মতো করেই হয়েছে। মানে আদ্যন্ত ওই যিনি লিখেছেন তার দেখার থেকে আলাদা হয়ে দাঁড়িয়েছিল বলেই কিন্তু এই 2025-এ এসে আপনি ওই সিনেমাটা দেখতে যাবেন ভেবে, গল্পটা পড়লেন, পড়ে সিনেমাটা দেখতে গেলেন, এবং দেখতে গিয়ে দেখতে পেলেন যে কি 2025টা গল্পে হয়তো অতটা নেই, কিন্তু সিনেমায় আছে। ঠিক। এইখানেই এদের, এই কারণেই এরা ক্লাসিক, তার কারণ কালজয়ী হয়ে উঠতে পারেন। তারা সমকালীনও থাকেন, আবার কালজয়ীও হয়ে উঠতে পারেন। সেই কারণেই 450 বছর ধরে শেক্সপিয়ার থাকেন, রবীন্দ্রনাথ থাকেন 150-200 বছর ধরে, আরো থাকবেন। এবং ঠিক সেই কারণেই আহ কালজয়ী, আমরা যে শব্দটা ব্যবহার করি কালজয়ী, সেই কারণেই কালজয়ী হয়ে ওঠে। আচ্ছা, চন্দনবাবু, আপনি মৃণাল সেনকে কি একজন সাহসী পরিচালক হিসেবে ভাবতে রাজি? তার রাজনৈতিক যে বক্তব্য, আমার আমি ধারণা, সাহসী পরিচালক শব্দটা বুঝলাম না। সাহসী পরিচালক এই কারণে সাহসের বলছি, প্রসঙ্গটা আসছে কেন? আমি বলছি, যেমন এই কোরাস ছবিটাই যদি দেখেন, একদম ব্ল্যাটান্টলি তিনি একটা কিন্তু রাজনৈতিক দর্শনকে তিনি তুলে ধরেছেন। কিন্তু অনেকেই আছে, গৌতম ঘোষ থেকে, আমি কারো নামও সেইভাবে করতে চাই না, কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু কন্ট্রোভার্সির ভয়ে এই ব্যাপারগুলোকে এড়িয়ে যাবেন।
সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে একটা চলার মতো চেষ্টা। যেমন সত্যজিৎ রায়ের কথাও যদি বলি, মানে তুলনাতে তো আসতেই হবে। সত্যজিৎ রায় নিজেও গণশত্রু ছাড়া বোধহয় এমন কোনো ছবি করেননি যেখানে কোনো রকম এই ধরনের ধরুন সাহসিকতার তার ট্রিটমেন্ট। সত্যজিৎ রায়কে সেইভাবে বলার উদ্দেশ্য নয়, কিন্তু ভারতে মৃণাল সেনকে আমার যেন কেন মনে হয় তিনি প্রচণ্ড ধরনের সাহসী ব্যক্তি। কোরাস আমি দেখলেন? আপনার সঙ্গে আমি সহমত নই। আচ্ছা। নই এই কারণের জন্য, হ্যাঁ, বলুন। গরম ভাত ও সত্যিভূতের গল্প তাহলে হতো না। আপনার কথা যদি আমাকে মেনে নিতে হয়, তাহলে দেবী সিনেমাটা হতো না। আজকের তারিখে আপনি ভেবে দেখুন তো, দেবী সিনেমাটা হচ্ছে, ফুলেকে রিলিজ করতে দিচ্ছে না। দেবী সিনেমাটা যদি তখন হতো, ভেবে দেখুন তো কি হচ্ছে। বা হীরক রাজার দেশে আপনি মানে সত্যজিৎ বাবুর শেষের দিকের ছবি, আপনি একটা ছবি বলুন আমাকে, যে যে ছবিটা সরাসরি সমাজকে, সময়কে প্রশ্ন করছে না। এমনিতে সব ছবি তাই, সব ছবি তাই, কিন্তু ওনার বলার ভঙ্গিটা আলাদা ছিল। উনি অনেক বেশি সূক্ষ্মতায় বিশ্বাস করতেন, কিন্তু বলতেন, প্রশ্ন করতেন একই কথাগুলো। ওনার তার থেকে আরেকটু সোজাসুজি প্রশ্ন করতেন মৃণাল বাবু, কিন্তু একদম সরাসরি, মানে কোনো রাগ ঢাক, আপনি যার যে কথাটা বলছেন, কোনো রাগ ঢাক না রেখে ঋত্বিক ঘটক প্রশ্ন করতেন সরাসরি। এবার আপনি আমাকে বলুন যে যে সময় দাঁড়িয়ে এরা এটা করছেন, তার একটা রাজনৈতিক সাংস্কৃতিক আধিপত্য ছিল, যা 90 সালের পর থেকে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে 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 এখন এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যে যেখান থেকে আবার নতুন করে ভাবতে হবে, এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। এবং সেই সন্ধিক্ষণের যে কি বলবো, নিরীক্ষাটা চলছে, আমার মতে সেই নিরীক্ষাটা চায়নায় চলছে। আহ, এটা বললে অনেকে ক্ষেপে যাবেন, যান, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি নিজের চোখে দুবার গিয়ে দেখে পড়ে তারপর বলছি, যারা নতুন যুগ সন্ধিক্ষণের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং সেই নতুন যুগ সন্ধিক্ষণ, সেইটা কিন্তু তার যে নিরীক্ষাটা চলছে, কি হবে, কি হতে পারে, কি কি ভুল করবে চায় না আগামী 35, 30, 50 বছরে, তার উপরে কিন্তু মানুষের আগামী সভ্যতা অনেকটা নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে। তো আচ্ছা। সুতরাং মৃণাল সেন সেই সময় দাঁড়িয়ে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন, সেগুলো খুব প্রত্যক্ষভাবে, আমি আবার বলছি, যে কয়েকজন ফিল্ম ডিরেক্টর, আপনি কি কখনো মৃণাল সেনকে বলতে পারেন যে কেবলই, যতগুলো ছবি করেছেন, এই যে কোরাসের কথা বলবো, সেখানেও কেবলই, মানে একেবারে এটা একটা শুধুই রাজনৈতিক প্যামফ্লেট হয়ে দাঁড়িয়েছে। না। তার মধ্যে কোনো শিল্প রস ছিল না, তার মধ্যে কোনো চলচ্চিত্রের যে সমস্ত ব্যাকরণ তৈরি করা এবং ভাঙা, সেগুলো ছিল না। আমাকে একটা ছবি দেখাতে পারবেন? না। পারবেন না। তার না, না। কারণ হচ্ছে, সেই কারণেই মৃণাল সেন 2050-এও থাকবেন। আচ্ছা, এবং চন্দনবাবু, আগামী, আপনাকে মানে আমার হাতে আর মাত্র কয়েক মিনিট সময় আছে, তার মধ্যে আরেকটু দুই একটা জিনিস একটু টাচ করতে হবে। ব্যক্তিগতভাবে একটু মৃণাল সেনকে আপনি কখনো সংস্পর্শে এসেছেন কাজের সূত্রে? না, দূর থেকে তো যা না, দেখেছেন কোনো দেখেছেন। কাজের সূত্রে আসেনি, কোনো কাজের সূত্রে আসেনি, কিন্তু আমার বাবার সূত্রে এবং পরবর্তী ক্ষেত্রে মুখোমুখি দেখা হয়েছে আহ, বার পাঁচেক। উনি আমাকে ব্যক্তিগতভাবে
মানে অন্য লোক যখন নাম বলেছে তখন উনি আমাকে চিনতে পেরেছেন, এইটুকু বলতে পারি। আপনার সঙ্গে তো আর ওনার বেশ। ব্যক্তিগত আলাপচারিতা যে সময় হয়েছে, সেই সময়টা উনি খুব একটা সুস্থ ছিলেন না। সেটা কখন? কিন্তু তাতেও তাতেও আমরা, মানে আমরা যারা গিয়েছিলাম আর কি তার কাছে, আমি তাদের মধ্যে একজন, তাতেও আমরা যে সমৃদ্ধি লাভ করেছি ওনার অসুস্থ শরীরের, শরীর থাকা সত্ত্বেও যে আলোচনায় যে আমরা সমৃদ্ধি লাভ করেছি, সেটা আমার আজীবনের পাথেয় হয়ে থাকবে। আচ্ছা চন্দ্রবাবু, মানে আপনার সঙ্গে কথা বলতে গেলে সময়টা যে কেন এত তাড়াতাড়ি ছোটে। যাই হোক, মৃণাল সেনকে, মৃণাল সেন যিনি এত বোল্ড সমস্ত সিনেমা করেছেন, শেষ পর্যন্ত তাকে নিয়েও কিন্তু টানা হ্যাচড়াটা আমাদের এখনকার যে রাজনীতিতেও কিন্তু হয়েছে। তিনি যে ধরনের দর্শনে বিশ্বাসী, পরবর্তীকালে দেখা গেল যে তাকেও কিন্তু মিটিং মিছিলে হাঁটতে হয়েছে, এবং কতটা নিজের ইচ্ছায় হেঁটেছেন আর কতটা তাকে হাঁটতে বাধ্য করা হয়েছে সেটা জানেন না, সেটা হয়তো আপনারা বলতে পারবেন। আপনি কি একটু বলবেন এই ব্যাপারে একটু? আপনি আমার শুনুন, আমার জীবনের একটা অন্যতম শিক্ষা হচ্ছে 2010 সাল, যখন আমি আহ, তরুণ মজুমদারকে জিজ্ঞাসা করেছিলাম যে ওনার শুধু দাদা সাহেব ফালকেটাই তো পাওয়ার বাকি আছে, বাকিটা সবটা উনি পেয়ে গেছেন। আমি তরুণ মজুমদারকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই তথাকথিত বামেদের দিকে কেন এসে দাঁড়ালেন, আপনি তো কোনোদিন দাঁড়াননি। তখন একটা কথার উত্তর দিয়েছিলেন, বলেছিলেন, চন্দন, আমি যখন 49-50-এ সিনেমা শুরু করি, তখন বাসে উঠলে তথাকথিত ওই গরিব মানুষরা তারা মেঝেতে বসতো, আমার ছায়া যদি পড়তো তাহলে মহিলারা দাঁড়িয়ে থাকতেন কতক্ষণে আমি সেখান থেকে সরবো, তারপর তারা পাস করবেন। 77 সাধারণ মানুষকে তার নিজের অধিকার বুঝতে শিখিয়েছিল। বামফ্রন্ট সরকার এই ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, খেটে খাওয়া মানুষদের, গরিব মানুষদের, চাষিদের, মানে যারা নিম্নবর্গীয় এবং যারা ভাগ চাষি, যারা একেবারে ক্ষেত মজুর, তাদেরকে তাদের অধিকার বুঝতে শিখিয়েছিল, শ্রমিকদের অধিকার বুঝতে শিখিয়েছিল। আবার আমি এই 2010-এ দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সেই অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এটা তরুণ মজুমদার সরাসরি, এবং সেখানে আমি ছিলাম, কবি জয়দেব বোস ছিলেন সেখানে, আরো কিছু না, আমি নাম করতে চাই না, বেশ কিছু মানুষ ছিলেন। আমি কিন্তু প্রশ্নটা করেছিলাম, মৃণাল সেন আমাকে দেখাবেন কোন তথাকথিত পরিবর্তনের মিছিলে হেঁটেছেন, ডেট তারিখ বলবেন। কারণ আমি ব্যক্তিগতভাবে যেটা জানি, আর যে দৃশ্য বেশ কিছু সাংবাদিক জানেন, বিশেষ করে সুনীলদার গত হওয়ার পর তার দেহ দখল করতে গিয়ে যা যা ঘটেছিল। কারণ আমাদের মধ্যে কিছু কিছু মন্ত্রীকে তো শ্মশান শ্রী দেওয়া যায়, কারণ তারা মানে কোনো মানে বড় মানুষ মারা গেলেই আগে গিয়ে দেহ দখল করেন, যাতে এটা প্রমাণিত হয় যে সরকার, মানে বর্তমান তৃণমূল সরকার, তারা কত তার প্রতি শ্রদ্ধাভাজন, ইত্যাদি ইত্যাদি বোঝানোর জন্য। কিন্তু আমি মৃণাল সেনকে যেভাবে রিয়াক্ট করতে দেখেছিলাম, আপনি আমাকে বলুন যে আমি অত্যন্ত দুঃখিত যে এই কথাবার্তা চলাকালীন আপনাকে হয়তো সেই স্পেসিফিক হয়তো ব্যাপারটা আমি দিতে পারলাম না। আমার সময় যে জায়গাতে চলে এসছে তাতে হয়তো এটাকে আর টেনে নিয়ে যাও। এর পরবর্তী এপিসোডে, ফিল্ম সংক্রান্ত পরবর্তী এপিসোড নিশ্চয়ই আপনি যখন আছেন তখন তো হবেই, তখন আবার এই জিনিসটাকে রিওপেন করব। আজকে আপনাকে অনেকটা, মানে মানে কি বলবো, যে আপনার সঙ্গে কথা বলে এত ভালো লাগলো। আশা করি এখনকার যে তরুণ প্রজন্ম আছে
তারা কিন্তু মৃণাল সেনকে দেখার জন্য আবার নতুন করে উৎসাহ পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ আজকে এই আলোচনাটা করার জন্যে। আবার পরবর্তী কোনো একটা এপিসোডে আবার আসবো। নমস্কার। নমস্কার।